সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খুলনায় মন্দিরে মন্দিরে উড়ো চিঠি, দুর্গাপূজা করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি। ভারতে ইলিশ রফতানি নিয়ে আসিফ নজরুলের পুরনো পোস্ট ভাইরাল। একটা আদর্শ রাষ্ট্র ১.৫ বছর ২ বছর সময়ের ব্যাপার না, যা বললেন উপদেষ্টা রিজওয়ানা। নতুন নেতৃত্ব ছাড়া দেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব না, মন্তব্য ভিপি নূরের। অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বললেন পার্থ। গণ অভ্যুত্থানে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার, মন্তব্য তারেক রহমানের। ডক্টর ইউনূসের সঙ্গে নিউ ইয়র্ক যাচ্ছেন কতজন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। খুলনায় মন্দিরে মন্দিরে উড়ো চিঠি, দুর্গাপূজা করতে হলে ৫ লাখ টাকা চাঁদা দাবি। দুর্গাপূজা পালন করতে হলে প্রতিটি মন্দিরের পক্ষ থেকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে, এরকম উড়ো চিঠি পেয়েছেন খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতারা। একই সঙ্গে একথা প্রশাসন বা সাংবাদিকদের জানালে কচুকাটা করা হবে বলে চিঠিতে হুমকি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর থেকে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে। কোনো কোনো মন্দির পূজা না করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন উদযাপন কমিটির নেতারা। গত বুধবার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে এই চিঠি আসা শুরু হয়েছে। শুক্রবার এ ঘটনায় উপজেলার ভিন্ন ৪টি মন্দিরের পক্ষ থেকে দাকোপ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আসিফ নজরুলের পুরনো পোস্ট ভাইরাল। অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছিলেন, এবার ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। তবে দুর্গাপুজো উপলক্ষে শনিবার ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরপরে সামনে এসেছে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন তুলে ২০১৯ সালে দেওয়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি পোস্ট। ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ৫০০ মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য? অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য? বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য? কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য? আসিফ নজরুল যখন সরকারে, তখন ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়েছেন তিনি। অনেকেই তার পুরনো পোস্টটি শেয়ার দিয়ে সমালোচনা ও ঠাট্টা করছেন, অনেকে আবার সেই পুরনো পোস্টের নিচেই নানা মন্তব্য করছেন। ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তি লিখেছেন, কি অবস্থা আসিফ স্যার, নীতিবাক্য কোথায় গেল? আমাদেরকে বোকা বানাতে সবাই পছন্দ করে। মিজান মোল্লা নামের আরেকজন লিখেছেন, স্যার ইলিশ দেন ভারতে দেন ভালো কথা, তাহলে আগে কেন বিরোধিতা করেছিলেন? এসএমডি কবির হোসেন নামের এক ব্যক্তি লিখেছেন, স্যার মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার কারণেই কি ২০১৯ সালের ৫০০ মেট্রিক টন ইলিশ ২০২৪ সালে ৩,০০০ মেট্রিক টন হলো? মোহাম্মদ মাইনুদ্দিন রিপন নামের আরেক ব্যক্তি লিখেছেন, দেশের মানুষ খেতে পারে না আর শত্রুর সাথে বন্ধুত্ব করে। একটা আদর্শ রাষ্ট্র ১.৫ বছর ২ বছর সময়ের ব্যাপার না, মন্তব্য রিজওয়ানার। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একটা আদর্শ রাষ্ট্র পাওয়া ১.৫ বছর ২ বছর সময়ের ব্যাপার না, যাত্রাটা আমাদের যেন দৃঢ়ভাবে শুরু হয়। মত প্রকাশের স্বাধীনতা যেমন চাই, চিন্তার স্বাধীনতাও তেমন চাই। সবচেয়ে বড় স্বাধীনতা হচ্ছে আমি আমার বিচার পাবো। এমন একটা সমাজ চাই যেখানে সময় মতো বিচার হবে, অনুরোধ থাকবে, কথা যেহেতু বলতে পারছি, যত সমালোচনা যায় করি, কিন্তু ফোকাস যেন নষ্ট না হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে শনিবার সকালে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একটা ফ্যাসিস্ট রেজিম একা একা ফ্যাসিস্ট হয় না, সে সঙ্গে বিচার বিভাগ, ব্যুরোক্রেসি, পুলিশ প্রশাসনকে নেয়, এমনকি সে গণমাধ্যমকেও নয়, বুদ্ধিজীবীদের সঙ্গে নেয়। সবাইকে সঙ্গে নিয়েই তো একটি ফ্যাসিস্ট রেজিম গড়ে ওঠে। সৈয়দ রিজওয়ানা বলেন, বাস্তবতার কথা বললে আমি কেন মনে করব আমার স্বপ্ন আপনাদের স্বপ্ন থেকে ভিন্ন? আমরা কিছু লোক দায়িত্ব পেয়েছি, কেউ পাইনি, কিন্তু মোটা দাগে স্বপ্ন ভিন্ন হওয়ার কারণ দেখতে পাই না।
এখন সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে ১.৫ মাস সময় লাগবে নাকি ১.৫ বছর লাগবে, ১.৫ যুগ লাগবে, সেটা বোঝা যাবে আপনি কতটা সূক্ষ্ম স্বপ্নের দিকে নিয়ে যেতে চান। আমি যেটা বুঝি, সমাজের প্রতিটা জায়গায় যেভাবে ফ্যাসিবাদের দোসররা গ্রথিত হয়ে আছে, সেটা ওভারনাইট একটা টান দিয়ে সমাধান করা সম্ভব না, এর জন্য সময়ের প্রয়োজন। নতুন নেতৃত্ব ছাড়া দেশ নতুনভাবে বিনির্মাণ সম্ভব না, মন্তব্য নূরের। রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ। শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসাবে আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের বিষয়ে নিয়ম থাকা উচিত। আদালতকে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ করা উচিত না। বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার যে কথা আমরা বলি, তা নিশ্চিত করতে হবে। বিপ্লবের পর বিভিন্ন দেশের সংবিধান পরিবর্তন হয়। বাংলাদেশের যে সংবিধান, তা মানুষের মৌলিক অধিকার সুরক্ষা দিতে পারে নাই। তাই নতুন করে সংবিধান পরিবর্তন করলে আমাদের আপত্তি নাই। স্বাধীনতার ৫৩ বছরে আমরা বাংলাদেশকে নতুন করে গড়ার সুযোগ পেয়েছি। এখন সময় এসেছে দেশকে সংস্কার করার। বিভিন্ন সময় দেশের মানুষ জীবন দিয়েছে, কিন্তু দেশের গুণগত পরিবর্তন হয় নাই। এই জাতি তো বারবার জীবন দিবে না, তাই এখন সময়কে কাজে লাগাতে হবে। জেলায় জেলায় নিরপেক্ষ লোককে পাবলিক প্রসিকিউটর হিসাবে নিয়োগ দিতে হবে। গণ অভ্যুত্থানে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার, মন্তব্য তারেক রহমানের। বাংলাদেশ কিংবা যে কোনো দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি মন্তব্য করেন। তারেক রহমান বলেন, বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার। তাই জনগণ এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে, রাখবে। এই সরকার ইতোমধ্যে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এর কিছু আলামত আমাদের সামনে ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতন হয়েছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি, তবু স্বৈর শাসন মেনে নেয় না। এই এনায়েতপুরেই তার অনন্য উদাহরণ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফুর্তি করতেন। এই নোংরা নেতাগুলোর কারণে আজ বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। শুধু ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল বা জেলা পর্যায়ে না, কেন্দ্রীয় নেতাদের পর্যন্ত অনেক অনেক নোংরা নোংরা খবর আসতেছে। কেন্দ্রীয় নেতারা নায়িকাদেরকে নিয়ে ফুর্তি করতেন। এগুলো করে বাংলাদেশে গজব নাজিল করেছে আওয়ামী লীগের উপর। দল করেছে, কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা চোখে তাকিয়েছেন। কেন তাকিয়েছেন সেটাও বুঝি। দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম, বিস্তৃত আর না। কোন নেতা কোন দৃষ্টিতে তাকিয়েছেন সেটা জানি। যে মেয়ের শরীরে ওনারা হাত দিতে পারতেন, তাকেই ভালো পদ দিতেন। ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া যুব মহিলা লীগের সহসভাপতি উম্মেহানি সেতু। সম্প্রতি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। যারা সমালোচনা করেন তারাই আমাদের প্রকৃত বন্ধু, মন্তব্য জামায়াতের আমিরের। জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেন, সবাই আমার মনের মতো পছন্দের কথা বলবেন না, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এজন্য সমালোচনা সহ্য করার মানসিকতা আমাদের থাকতে হবে। যারা সমালোচনা করেন তারাই আমাদের প্রকৃত বন্ধু। যারা আমার সমালোচনা করেন না, আমার ভুল দেখেও নীরব থাকেন, তারা আমার বন্ধু হতে পারেন না। আমরা সমালোচনাকে অভিনন্দন জানাই ও উৎসাহ দেই। শনিবার দুপুরে সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত দলের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন।